বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমাদের বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242713। কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। এটি এই বিষয়ের 2 নম্বর লেকচার শিরোনাম অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট থিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা গত লেকচারটি খুব ভালোভাবে পড়াশোনা করেছো, তাহলে আজকের লেকচার তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা তোমাদেরকে শেখাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট থিম। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সীমাবদ্ধতা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্র, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কৌশল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভাষা কী। অর্থাৎ আমাদের কথাবার্তা আজকে হবে শুধু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সীমাবদ্ধতা আছে। আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে কিছু সমস্যা সেগুলো আমরা এখন উল্লেখ করছি। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং অপেক্ষা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি অনেকটা অপরিচিত। তোমাদের আগেই আমরা শিখিয়েছিলাম প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেমন সি ল্যাঙ্গুয়েজ, এটা ছিল প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং এইটি তুলনায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা নতুন, কাজেই অনেকের কাছে এটা অপরিচিত। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমে ব্যবহৃত ডেটা এবং ফাংশন ডিকম্পোজিশন টুলস যেমন ER ডায়াগ্রাম, DFD মডেল ইত্যাদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমে উপযোগী করে তুলতে হবে। অর্থাৎ যেগুলো আমাদের প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামে ছিল সেগুলো আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা এটা অভ্যস্ত হয়ে যাব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির মধ্যে যেমন টেস্টিং, ডিবাগিং, মেনটেন্যান্স আরও সহজ এবং বোধগম্য করা প্রয়োজন। ইনহেরিটেড অবজেক্ট এর ক্ষেত্রে মাল্টিপল ক্লাস হায়ারার্কির জন্য বিভিন্ন ক্লাসের মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে প্রতিনিয়ত মেমোরির বিভিন্ন অবস্থান এবং সোর্স ফাইল থেকে ডেটা আদান প্রদান করতে হয়। এজন্যে সিস্টেমে ডেটার নির্দিষ্ট কোনো গতিপথ থাকে না। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটি বৈশিষ্ট্য। মেসেজ পাসিং এর ক্ষেত্রে এক অবজেক্টের ফাংশন থেকে অপর কোনো অবজেক্টের ফাংশন এর যোগাযোগের সময় অতিরিক্ত ব্যয় হয়। যেহেতু মেসেজ পাসিংয়ের মাধ্যমে এক ফাংশনের অবজেক্ট থেকে অন্য অবজেক্টের যে ফাংশন তার মধ্যে যোগাযোগ করতে হয়, এই ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে। পলিমরফিজম অর্থাৎ ডাইনামিক বাইন্ডিং এর ক্ষেত্রে প্রোগ্রাম কাউন্টার বরাবর এক ফাংশন থেকে অন্য ফাংশনে পরিবর্তন করতে হয়, ফলে প্রসেসিং টাইম এখানে বেশি প্রয়োজন হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্র অর্থাৎ আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারব। বর্তমান প্রোগ্রামিং জগতে এই আলোড়ন সৃষ্টি করেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তোমাদের এখানে একটু বলে রাখি যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা বেশি ব্যবহার করি জাভা। তাহলে জাভা কি করেছে, বর্তমান জগতে প্রোগ্রামিংয়ের জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। কম্পিউটার সিস্টেমে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অবদান নেই। নিম্নে আমরা এখন যে কয়েকটি এর ক্ষেত্র বা ব্যবহার উল্লেখ করব। তোমাদের একটু বলে রাখি যে আমাদের অনলাইন যে সমস্ত ব্যাপার আছে, অর্থাৎ ইন্টারনেটে যে অনলাইন যে মানে যে প্রসিডিউরগুলো আছে, সবগুলোই কিন্তু করা হয় এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেমন জাভার সাহায্যে। সেই জন্য বলা হচ্ছে যে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই জাভা ল্যাঙ্গুয়েজটি অথবা
সি প্লাস প্লাস, এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটি ইউজ হয় না। জাভা এবং সি প্লাস প্লাস এটি বলতে গেলে বর্তমান জগতে এই কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একচেটিয়া এর অবদান এখন। তো যাই হোক, কিছু আমরা উল্লেখ করব। একটা হলো রিয়েল টাইম সিস্টেম ডিজাইন। রিয়েল টাইম সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি ব্যবহার করি। সিমুলেশন অ্যান্ড মডেলিং সিস্টেমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস সিস্টেম এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। ক্লায়েন্ট সার্ভার সিস্টেমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। হাইপার টেক্সট হাইপার মিডিয়া সিস্টেমে এটি ব্যবহার করা হয়। নিউরাল নেটওয়ার্কিং এবং প্যারালাল প্রোগ্রামিং সিস্টেমে এটি ব্যবহার করা হয়। ডিসিশন সাপোর্ট অ্যান্ড অফিস অটোমেশন সিস্টেমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। সিআইএম সিএডি সিএএম ইত্যাদি সিস্টেমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে জাভা এবং সি প্লাস প্লাস এগুলো ব্যবহার করা হয়। এখন আমরা আসি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কৌশল কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এই দুই পর্বে বিভক্ত। তাহলে এই জিনিসটা তোমাদের একটু দেখো, আবার বলছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এই দুই পর্বে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত ভাগ করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস পর্বে সিস্টেমে বর্ণিত সমস্যার ধরন অনুযায়ী মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট ইউনিট মানে এখানে অবজেক্ট ভাগ করে সেগুলো হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। একটা প্রবলেম, এই প্রবলেমকে কতগুলো ছোট ছোট ইউনিট ভাগ করা হয় যেগুলোকে আমরা বলছি অবজেক্ট, এবং সেই অবজেক্টগুলো আবার মানে সমাধানের ক্ষেত্রে ওই ছোট ছোট প্রবলেমগুলোকেই সলভ করা হয় এবং পরবর্তীতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস যেটা, সেটার তাহলে ধাপগুলো কি কি? মূল সমস্যা বিশ্লেষণ এবং অনুধাবন। অর্থাৎ একটা প্রবলেম যখন আমরা প্রোগ্রামিংয়ের সাহায্যে সলভ করব তখন সেই মূল সমস্যাকে বিশ্লেষণ এবং অনুধাবন করতে হবে। ব্যবহারকারীর চাহিদা বর্ণনা করতে হবে, মানে ব্যবহারকারী কী চায়, ইউজার কী চায় সেটা চিন্তা করতে হবে। চাহিদা অনুযায়ী মূল সমস্যাকে ছোট ছোট ইউনিটে বা অবজেক্টে ভাগ করা হয়। অবজেক্টগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। অবজেক্টগুলো হতে কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারণ করা হয়। কাঙ্ক্ষিত এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অবজেক্টগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। তাহলে এই জিনিসটা আবার একটু তোমাদের বোঝাই যে আমরা সমস্যাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশে ভাগ করব। এই এক একটা ভাগকে আমরা বলছি অবজেক্ট। সেই অবজেক্টগুলোর সেই ভাগগুলোর কি বৈশিষ্ট্য সেটা আমরা নির্ধারণ করব। তারপর সেই অনুসারে আমরা প্রোগ্রাম লিখব এবং একটা কাঙ্ক্ষিত ফলাফল আর একটা হলো প্রোগ্রাম লিখে সেটার যে প্রাপ্ত ফলাফল সেগুলোর মধ্যে আমরা একটা সংযোগ স্থাপন করি, অর্থাৎ কম্পেয়ার করা হয়। এরপর আমরা আসি অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন কি। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন পর্বে অ্যানালাইসিস পর্বে ঘোষিত ক্লাস এবং অবজেক্টগুলো পুনরালোচনা করে ক্লাস ডিপেন্ডেন্সি ও ক্লাস হায়ারার্কি নির্ধারণপূর্বক ক্লাস, মেম্বার ফাংশন এবং ড্রাইভার প্রোগ্রাম ডিজাইন করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন পর্বে অ্যানালাইসিসের পর্বে ঘোষিত ক্লাস এবং অবজেক্ট এগুলো তোমাদের বিভিন্ন সময় আসবে, আমরা বিভিন্ন সময় এগুলোকে বর্ণনা করব। তোমরা পরবর্তী ক্লাসগুলো খুব ভালো করে খেয়াল করলে এগুলো জানতে পারবে।
ক্লাস এবং অবজেক্টগুলো পুনরালোচনা করে ক্লাস ডিপেন্ডেন্সি ও ক্লাস হায়ারার্কি নির্ধারণপূর্বক ক্লাস, মেম্বার ফাংশন এবং ড্রাইভার প্রোগ্রাম ইত্যাদি ডিজাইন করা। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের যে ধাপগুলো আছে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। অ্যানালাইসিস পর্বে ঘোষিত ক্লাস এবং অবজেক্ট এর পুনরালোচনা করা হবে। আমরা যে অ্যানালাইসিস পর্ব, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, সেই পর্বে ঘোষিত ক্লাস এবং অবজেক্ট এগুলো এখানে একটু আলোচনা করা হয়। ক্লাস ডিপেন্ডেন্সি নির্ধারণ করা হয়, ক্লাস হায়ারার্কি সংগঠন এটি করা হয়, ক্লাস ডিজাইন করা হয়, প্রোগ্রাম, ড্রাইভার প্রোগ্রাম, মেইন ফাংশন ডিজাইন, প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেনেন্স। এখানে একটু বলে রাখি যে এই যে টেস্টিং অ্যান্ড ডিবাগিং এগুলো তোমাদের ডিটেলস পড়ানো হবে। তারপরে একটু বলি যে একটা প্রোগ্রাম যখন আমরা লিখি, প্রোগ্রাম লেখার পরে সেটাকে টেস্ট করা হয় যে সেটা ঠিক আছে কিনা, এবং ডিবাগিং মানে কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুলগুলোকে খুঁজে বের করে সংশোধন করার নাম হলো ডিবাগিং। এগুলো আরও ডিটেলস পরে পড়ানো হবে। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেনেন্স, অর্থাৎ আমরা যে কাজের জন্য প্রোগ্রামটা লিখলাম সেটাকে আমরা বাস্তবায়ন করব এবং এর কোনো ত্রুটি থাকলে আবার সেগুলোকে ঠিকঠাক করা হবে। এটার নাম হলো ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেনেন্স। আমরা এখন আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা। এটা কোনগুলো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা বলতে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম ভাষা বোঝায় না। আমরা কিন্তু তোমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের দুটি ভাষার নাম একটু আগে বলেছি, একটা হলো সি প্লাস প্লাস, একটা হলো জাভা। এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের উদাহরণ। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলতে গেলে নির্দিষ্ট কোনো ভাষা বোঝায় না। অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজি সুবিধা প্রদানকারী যে কোনো ভাষাকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা বলা হয়। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজি সুবিধা প্রদানকারী যে ভাষাগুলো আছে সবগুলোকে আমরা কিন্তু বলতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা। তবে সুবিধার ভিত্তিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ভাষাকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে দুই ধরনের, একটা হলো অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রিয় ছাত্রছাত্রীরা, এই দুই শ্রেণীর ভাষার মধ্যে কিছুটা পার্থক্য আছে। নিচে উভয় শ্রেণীর ভাষার আমরা একটা সংক্ষিপ্ত কথা বা বর্ণনা করব। তো প্রথমটাই আমাদের আছে অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট বেসড প্রোগ্রামিং ভাষা মূলত অবজেক্ট এবং ক্লাস এর মৌলিক বৈশিষ্ট্য সমূহ অনুমোদন করে। উপরন্ত কোনো অবজেক্ট বেসড প্রোগ্রামিং ভাষা পলিমরফিজম এর কিছু বৈশিষ্ট্য যথা ফাংশন ও অপারেটর ওভারলোডিং অনুমোদন করে। তবে অবজেক্ট বেসড প্রোগ্রামিং ভাষা রান টাইম পলিমরফিজম অর্থাৎ ডাইনামিক বাইন্ডিং অনুমোদন করে না। আমরা এখানে কতগুলো নতুন টার্ম এখানে এসে গেছে, সেটা হলো ওভারলোডিং, পলিমরফিজম। এগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে ডিটেলস পড়ানো হবে। সুতরাং যে সকল প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ও ক্লাসের মৌলিক বৈশিষ্ট্যসমূহ এবং রান টাইম পলিমরফিজম অনুমোদন করে তাদেরকে অবজেক্ট বেসড প্রোগ্রামিং ভাষা বলা হয়। তাহলে এইটি তোমরা একদম মুখস্থ করে ফেলবে। যে সমস্ত প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ও ক্লাসের মৌলিক বৈশিষ্ট্যসমূহ এবং রান টাইম পলিমরফিজম অনুমোদন করে তাদেরকে অবজেক্ট বেসড প্রোগ্রামিং ভাষা বলা হয়। সুতরাং বলা যায় অবজেক্ট বেসড প্রোগ্রাম ভাষা অবজেক্ট প্লাস প্লাস ক্লাস প্লাস কম্পাইল মাইনাস রান টাইম পলিমরফিজম। অ্যাডা একটি অবজেক্ট বেসড প্রোগ্রামিং ভাষা, এটা মনে রাখবে। অ্যাডা একজন গণিতবিদের নাম অনুসারে হয়েছে। অ্যাডা একটা প্রোগ্রাম অবজেক্ট বেসড প্রোগ্রামিং ভাষা। এখন আমরা আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা নিয়ে কথা বলবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গ্র্যাডি বুচ তার
অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন বইয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার যে সংজ্ঞা লিখেছেন ঠিক এভাবে: অবজেক্ট ওরিয়েন্টেশন ইকুয়াল টু অবজেক্ট প্লাস ক্লাস প্লাস ইনহেরিটেন্স। তবে বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড এর পরিধি বেড়ে যাওয়ায় এর সংজ্ঞা এভাবে লেখা হয়। মানে এখন যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরিধি বেড়ে গেছে, সুতরাং এর ডেফিনেশনের স্ট্রাকচার যেটা সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এখন অবজেক্ট ওরিয়েন্টেড বলতে আমরা বুঝবো অবজেক্ট ওরিয়েন্টেড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস ইনহেরিটেন্স প্লাস ডাইনামিক বাইন্ডিং। সুতরাং আমরা এখন এটা বলতে পারি আগের আলোচনা থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা সমান অবজেক্ট প্লাস ক্লাস প্লাস ইনহেরিটেন্স প্লাস পলিমরফিজম। তাহলে এইটি তোমরা মনে রাখবে যে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা সমান অবজেক্ট প্লাস ক্লাস প্লাস ইনহেরিটেন্স প্লাস পলিমরফিজম। তোমাদের অবজেক্ট ক্লাস ইনহেরিটেন্স পলিমরফিজম এগুলো ডিটেলস তোমাদের বলা হবে পরবর্তী লেকচারে। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা অবজেক্ট বেস প্রোগ্রামিং ভাষা অপেক্ষা ইনহেরিটেন্স এবং ডাইনামিক বাইন্ডিং এই দুটি অতিরিক্ত বৈশিষ্ট্য অনুমোদন করে। তাহলে আমরা তোমাদের কিন্তু একটু আগেই বলেছি অবজেক্ট বেস প্রোগ্রামিং ভাষা, যেটাকে আমরা উদাহরণ দিয়েছিলাম অ্যাডা, অবজেক্ট বেস প্রোগ্রামিং ভাষা। এখন আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তাহলে অবজেক্ট বেস প্রোগ্রামিং ভাষার উদাহরণ ছিল হচ্ছে অ্যাডা, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে সি প্লাস প্লাস এবং জাভা। এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে ক্লাসটি নেওয়া হলো তোমরা আগের যে ক্লাসটি এবং এই ক্লাসটি খুব ভালো করে পড়বে, তাহলে পরের যে ক্লাস আছে সেখানে খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানো হবে অবজেক্ট কি, ক্লাস কি, ইনহেরিটেন্স কি, এইগুলো তোমরা তখন ভালো করে বুঝবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।